নূর একটু ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে আদিত্যের রুমের দিকে উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে আদিত্য এসেছে কিনা। তখনই ওর মা এসে যথারীতি নূরের হাতে কফির মগ ধরিয়ে দিয়ে বলল, যা আদিত্যকে কফি দিয়ে আয়। আজ আর নূরের রাগ হলো না, বরং মনে মনে খুশিই হলো। এই উচ্ছিলায় আদিত্যকে একটু দেখা যাবে এটা ভেবে নূর বিনা বাক্যে কফির মগ নিয়ে আদিত্যের রুমের দিকে এগোলো। রুমের দরজায় এসে কয়েকবার টোকা দিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। তাই নূর এবার দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে এসে দেখলো আদিত্য বেডের উপর দুই হাতে মাথার চুল চেপে ধরে মাথা নিচু হয়ে বসে আছে। নূর আদিত্যের কাছে এগিয়ে গিয়ে বলল, আপনি ভেতরেই আছেন, তাহলে কথা বললেন না কেন? আদিত্য কিছুই বলল না, এখনো আগের মতোই বসে আছে। নূর একটু ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে, চুপ করে আছেন কেন? আদিত্য তাও চুপ। নূর এবার একটু চিন্তিত স্বরে বলল, আপনার কি মাথা ব্যথা করছে? এই যে গরম গরম কফি খেয়ে নিন, মাথা ব্যথা সেরে যাবে। তবুও আদিত্য আগের মতোই বসে আছে। নূরের এবার বিরক্ত লাগছে। ও কখন থেকে কথা বলে যাচ্ছে আর লোকটা কোনো জবাবই দিচ্ছে না। নূর তাই কফির মগটা বেডের পাশের ছোট্ট টেবিলের উপর রেখে বলল, আপনার কফি রাখলাম, খেয়ে নিন। কথাটা বলেই নূর চলে যেতে নিলে আদিত্য আগের মতোই মাথা নিচু থাকা অবস্থায় গম্ভীর কণ্ঠে বলে উঠল, ছেলেটা কে ছিল? আদিত্যের কথায় নূর থেমে গেল। আদিত্যের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, ছেলে? কোন ছেলে? যার সাথে গাড়িতে আসলে সে ছেলেটা কে ছিল? নূর কিছুক্ষণ ভাববার পর বুঝতে পারল আদিত্য শিশিরের কথা বলছে। নূর ব্যাপারটা একটু আঁচ করতে পারল। তাহলে কি আদিত্য শিশিরের সাথে ওকে দেখে এমন মুখ ফুলিয়ে আছেন? কথাটা ভাবতেই নূর একটা বাঁকা হাসি দিল। আপ আয়কা মজা। কাল আমাকে জ্বালিয়েছিল না, আজ আমার পালা। আজকে আমিও ওনাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম কয়লা করে দেব। মাথার ভেতরে সব শয়তানি বুদ্ধি পাকিয়ে নূর একটু আহ্লাদি কণ্ঠে বলে উঠল, ও, ওনার কথা বলছেন? উনি আমার ফ্রেন্ড, বলতে গেলে একদম স্পেশাল ফ্রেন্ড। অনেক ভালো লোক উনি, দেখতেও মাশাল্লাহ একদম কথাটা পুরো শেষ হওয়ার আগেই আদিত্য এক ঝটকায় মাথা তুলে অগ্নিলাল চোখে নূরের দিকে তাকালো। আদিত্যর এমন চাহনি দেখে নূরের অন্তরাত্মা কেঁপে উঠল। ভয়ে ওর কণ্ঠনালী বন্ধ হয়ে গেল। আদিত্য উঠে দাঁড়িয়ে নূরের হাত চেপে ধরে দেয়ালের সাথে আটকে দিয়ে চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলল, ডোন্ট ইউ ডেয়ার নূর, অন্য কাউকে হিরো বলার চেষ্টা করবে না তুমি। তোমার হিরো শুধু আমি, বুঝতে পেরেছো তুমি? আর কিসের ফ্রেন্ড? হ্যাঁ, একটা কথা মনে রাখবে, আমি সব কিছু সহ্য করতে রাজি আছি, তবে এমন কিছু করো না যে আমি কখনো মাফ করতে পারবো না। আদিত্যের কথা নূর পুরোটা বুঝতে না পারলেও আদিত্য যে ভয়ঙ্কর রেগে আছে সেটা ঠিকই বুঝতে পারছে। তাই ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার ভার্সিটি সিনিয়র ভাইয়া উনি। আজকে ওনার সাথে একটি প্রজেক্টে কাজ করতে হয়েছে, তো তাই একটু পরিচিত হয়েছি, আর কিছু না। নূরের কথায় আদিত্যের রাগ একটু কমে এলো। আদিত্য চোখ বন্ধ করে নিজেকে একটু সামনে নিল। তারপর নূরকে ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, এখন যাও। নূর যেন এটারই অপেক্ষায় ছিল। আদিত্য বলতে এক দৌড়ে ছুটে পালালো রুম থেকে। নীলা বারবার আবিরকে ফোন করে যাচ্ছে, তবে আবির ফোন ধরছে না। আসলে আবির নীলাকে কাল দেখা করতে বলেছিল, কিন্তু নীলা বাসা থেকে বের হবার সুযোগ পায়নি। আর সেই জন্যই আবির রেগে বম হয়ে আছে। নীলা কাল থেকে ফোন দিচ্ছে, কিন্তু ফোন ধরছেই না। এভাবে আরও কয়েকবার ফোন দিল নীলা। এবার ফোনটা রিসিভ হলো। নীলা একটু খুশি হয়ে যেই কিছু বলতে যাবে তার আগে আবির কাট কাট গলায় বলে উঠল, বারবার ফোন দিয়ে বিরক্ত করছো কেন? তুমি থাকো তোমার কাজ নিয়ে। আমার মতো নগ্ন ব্যক্তিকে আবার তোমার মনে পড়ছে কেন? আরে, আমার কথাটা তো শুনবে। কোনো কথা নেই আর। আজ থেকে তোমার আর আমার ব্রেকআপ। আমার বাবা সুন্দর একটা মেয়ে দেখেছেন আমার জন্য। সে আমাকে সময় আর চুমু দুটোই দেওয়ার জন্য এবার রেডি হয়ে বসে আছে। তাই আমি তাকেই বিয়ে করব। তোমাকে সময় মতো বিয়ের কার্ড পৌঁছে দেব। এসে আমার সুন্দর বউটা দেখে যেও। কথাটা বলে আবির খট করে ফোনটা কেটে দিল। তারপর বাঁকা হেসে মনে মনে বলল, এখন দেখো কেমন লাগে আমাকে ইগনোর করা, তাই না? এদিকে ফোন কাটতেই নীলা রাগে কটমট করে উঠল।
আবিরের কথা শুনে ওর রাগে গা জ্বলে যাচ্ছে। এত বড় সাহস, আমার সাথে ব্রেকআপ, আবার আমাকে রেখে বিয়ে করার ধান্দা হচ্ছে। করাচ্ছি বিয়ে, এমন মজা দেখাবো বাপের জন্মে বিয়ের নামও ভুলে যাবে। ঘুঘু দেখেছো, গুগল ফাঁদ দেখোনি। আজ তো তোমাকে দিনের বেলায় যদি আকাশের তারা না দেখিয়ে দিয়েছি, তো আমার নামও নীলা না। মনে মনে একটা প্ল্যান ভেবে শয়তানি হাসি দিল নীলা। নূর মাত্র ইউনিভার্সিটিতে এসেছে, হেঁটে হেঁটে ক্লাসের দিকে যাচ্ছিল। এমন সময়ে কোথা থেকে শিশির এসে হাজির হলো। নূরের সামনে এসে হাসি মুখে বলল, হাই নূর, কেমন আছো তুমি? হঠাৎ শিশিরকে দেখে নূর একটু অপ্রস্তুত হয়ে গেল। ছেলেটা কেমন যেন গায়ে পড়া টাইপের। নূরের আবার কালকের আদিত্যের কথা মনে পড়তেই ভীষণ ভয়ও করছে। আবার যদি উনি এই লোকটার সাথে আমাকে দেখেন তাহলে আর রক্ষে নেই, নিশ্চয়ই আমাকে লবণ দিয়ে গিলে খেয়ে ফেলবেন। নূরের ভাবনার মাঝে শিশির বলে উঠল, হেই নূর, কি ভাবছো? চলো একটু ক্যাফেতে যাই, ক্লাসের তো এখনো সময় আছে। নূর জোরপূর্বক হেসে বলল, আসলে আমার একটু নোট লেখা দরকার ছিল, আপনি যান না। আরে এটা কোনো ব্যাপার হলো? তোমার নোট আমি লিখতে হেল্প করব। এখন চলো, নাকি আমার সাথে যেতে চাচ্ছ না? আমার সাথে কি এক কাপ কফি খাওয়া যায় না? নূর চরম বিরক্ত হচ্ছে। মনে মনে বলছে, কেন রে ভাই, তোর কি আর খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? ক্যাফেতে গিয়ে মরতে হবে কেন? আমি আছি আমার চালে, আর এই মহাশয় আছেন ওনার কফি নিয়ে। সিনিয়র ভাই হয়, মানাও করতে পারছি না, না হলে আবার না জানি কি ভেজাল করে বসে। তাই অগত্যা নূর আর উপায় না পেয়ে অনিচ্ছা সত্ত্বেও শিশিরের সাথে কফি খেতে রাজি হয়ে গেল। আর শিশির তো সেই খুশি। নূরকে পটানোর কোনো রকম সুযোগ সে হাতছাড়া করবে না। মেয়েটাকে তার মনে ধরে গেছে, আর যে একবার শিশিরের মনে ধরে যায় তাকে সে যেভাবেই হোক হাসিল করেই ছাড়ে। আর এই মেয়েটাকে তো একটু বেশিই মনে ধরেছে, তাই একে তো কিছুতেই হাতছাড়া করা যাবে না। কথাটা ভেবে শিশির বাঁকা হাসি দিল। আদিত্য ওর অফিসের কেবিনে বসে আছে, তখনই এক লোক এসে কেবিনের দরজায় নক করলো। আদিত্য আসতে বললে লোকটা ভেতরে ঢুকলো। আদিত্যের সামনে একটা ফাইল রেখে বলল, স্যার, আপনার দেওয়া গাড়ির নাম্বার অনুযায়ী গাড়ির মালিকের সব ডিটেলস বের করেছি। আদিত্য গম্ভীর কণ্ঠে বলল, বলতে শুরু করো। স্যার, গাড়ির মালিকের নাম শিশির আহমেদ, শামসুল আহমেদের একমাত্র ছেলে। এমনিতে সব দিক দিয়ে ঠিকঠাকই আছে, পড়ালেখায়ও ব্রিলিয়ান্ট, শুধু একটা দিক প্রবলেম আছে। আদিত্য ভ্রুকুচকে বলল, কি? স্যার, ছেলেটা সেই লেভেলের মেয়েবাজ, মানে ক্যারেক্টারলেস আর কি। যাকে একবার ভালো লেগে যায় তাকে যেভাবেই হোক তার নিজের করেই ছাড়ে, আর তারপর বাকিটা তো বুঝতেই পারছেন। বুঝতে পেরেছি, তুমি এখন যেতে পারো। লোকটা মাথা ঝাঁকিয়ে চলে গেল। আদিত্য ফাইলে থাকা শিশিরের একটা ছবি হাতে নিয়ে সামনে ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। কথাটা বলে আদিত্য একটা বাঁকা হাসি দিয়ে শিশিরের ছবিটা দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিল। আয়াত ওর রুমে বসে এনজিওর কিছু পেপারস দেখছিল। তখনই ওর দরজায় কেউ নক করলো। আয়াত পেপারের দিকে তাকিয়ে থেকে আসতে বলল। একটু পরে বিহান দরজা খুলে ভেতরে ঢুকলো। আয়াত এখনও পেপারস চেক করছে। বিহান চুপচাপ কিছুক্ষণ মুগ্ধ নয়নে আয়াতের দিকে তাকিয়ে রইল। আয়াত মাথাটা হালকা নিচু করে পেপারস দেখছে। চুলগুলো উপরে চায়না কাঁটা দিয়ে আটকে রেখেছে, তবুও কিছু অবাধ্য চুল বাতাসে মুখের উপর দিয়ে বাড়ি খাচ্ছে। পেপারস চেক করতে করতে হাতের কলমটা কখনো দাঁতের মাঝে আটকে রাখছে। এই অতি সামান্য রূপেও যেন তাকে অপরূপ লাগছে। মেয়েটা যে এত অপরূপ ছিল বিহান আগে কখনো খেয়ালই করেনি। আয়াতের ঠোঁটে চেপে রাখা কলমটার উপর বিহানের অনেক হিংসে হচ্ছে। বিহানের আগে বিহানের জিনিসে কেমন ঘুরে বেড়াচ্ছে। এক মিনিট, বিহানের জিনিস? তুই তো দেখছি অনেক দূরে চলে গেছিস বিহান। নিজের মন্তব্যে নিজেই আনমনে হাসল বিহান। আয়াত এতক্ষণ ধরে কে আসলো তার সারা শব্দ না পেয়ে মুখ তুলে সামনে তাকিয়ে দেখল বিহান। তবে আজকের বিহানকে দেখে আয়াত বড়সড় একটা ঝটকা খেল। আয়াত হাঁ হয়ে বিহানের দিকে তাকিয়ে আছে। হাঁ হওয়ায় ওর মুখের কলমটা ঠাস করে পড়ে গেল। বিহান আজ একটা ব্লু জিন্সের ওপর হোয়াইট টি শার্ট পরেছে। মুখের জঙ্গল হয়ে থাকা দাড়ি গোপ স্ট্রিম করে সেভ করেছে।
চুলগুলোও সুন্দর করে জেল দিয়ে স্টাইল করে রেখেছে, হাতে রিচ ওয়াচ। সব মিলিয়ে বিহানকে আজ কিলার দেখাচ্ছে। বিহান সবসময় কেমন এলোমেলো অগোছালো হয়েই থাকে, নিজেকে আজকালকার ছেলে মেয়েদের মতো পরিপাটি রাখে না। তবে আজকে বিহানকে অন্যরকম লাগছে, আজ যেন ওর চোখই ফেরাতে পারছে না। আয়াতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিহান মুচকি হেসে গলা খাকারি দিয়ে আয়াতের সম্মতি ফেরানোর চেষ্টা করলো। আয়াতের ঘোর কাটলো, ও এবার একটু নড়ে চড়ে বসলো। তারপর বিহানের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আপনি হঠাৎ এখানে? কোনো দরকার ছিল? বিহান বলে উঠল। হ্যাঁ, দরকার তো একটু ছিল আসলে। বিহানের পুরো কথা শেষ হওয়ার আগে আয়াত কৌতূহলী কণ্ঠে বলল, আপনি কি কোথাও যাচ্ছেন? না মানে হঠাৎ এত পরিপাটি হয়ে আছেন, তাই জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, যাচ্ছি। কোথায়? বলবো, তার আগে বলো, তুমি কি বেশি ব্যস্ত আছো? বিহানের মুখে আবারও তুমি সম্বোধন শুনে আয়াতের বুকটা কেঁপে উঠল। আয়াত বলে উঠল, না না, তেমন ব্যস্ত নেই, বলুন না কি বলবেন। তুমি কি আমার সাথে এক জায়গায় যেতে পারবে? আয়াত অবাক চোখে তাকিয়ে বলল, আমি কোথায় যাব? চলো না, গেলেই দেখতে পাবে। আমার উপর এটুকু বিশ্বাস তো তোমার আছে, তাই না? বিহানের কথা কাজ সব কিছু কেমন যেন অন্যরকম লাগছে আজ। আয়াত ঠিক বুঝতে পারছে না, তবে কোনো রকমে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি বাইরে গিয়ে বসুন, আমি এখনই রেডি হয়ে আসছি। কথাটা বলে আয়াত কাবাডির দিকে যেতে নিলে বিহান আবার ডাক দিল। আয়াত। আয়াতের হৃৎপিণ্ড যেন থমকে গেল। আজ এই প্রথম বিহান এত সুন্দর করে আয়াতের নাম ধরে ডাকলো। আয়াতের হাত পা কেমন কাঁপতে শুরু করলো, গলার ভেতর কেমন দলা পাকিয়ে যাচ্ছে। আয়াত কোনো রকমে ঢোক গিলে বিহান এদিকে তাকিয়ে বলে উঠল, জি বলুন। বিহান ওর হাতে থাকা একটা প্যাকেট আয়াতের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য এনেছি আমি। জানি না তোমার পছন্দ হবে কিনা। আসলে তোমাকে সেদিন শাড়িতে অনেক সুন্দর লাগছিল, তাই আবার তোমাকে শাড়িতে দেখার লোভে এটা নিয়ে এসেছি। তুমি যদি কিছু মনে না করো তাহলে আজকে ওই শাড়িটা পরে আসবে প্লিজ। আয়াত বিস্ময় ভরা চোখে বিহানের দিকে তাকিয়ে রইল। নিজের কানকে ওর বিশ্বাস হচ্ছে না, কেমন যেন সব স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। বিহান কি সত্যি এসব বলছে? আয়াতের গলা ধরে আসছে, অনেক কষ্টে নিজের কান্না আটকে মাথা ঝাঁকালো। মানে সে পারবে। বিহান একটা স্বস্তির হাসি দিয়ে বলল, ঠিক আছে, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। তারপর বিহান বেরিয়ে গেল। বিহান চলে যাওয়ার পর আয়াত কাঁপা কাঁপা হাতের প্যাকেটটা খুলল। প্যাকেটের ভেতর একটা হালকা গোলাপি ইন্ডিয়ান সিল্কের শাড়ি। আয়াতের চোখের পানি এবার বাঁধ ভেঙে গড়িয়ে পড়ল। আয়াত শাড়িটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর শাড়িটা বুকের ভেতর জড়িয়ে ধরে খুশির অশ্রু ছড়ালো। এটা ওর বিহানের দেয়া প্রথম উপহার। আয়াতের যেন খুশিতে পাগল হয়ে যেতে ইচ্ছা করছে। কিছুক্ষণ পর আয়াত নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে শাড়িটা নিয়ে রেডি হতে চলে গেল। বিহান ড্রয়িং রুমে বসে আছে। একটু পরে আয়াত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বিহান আনমনে পাশে তাকাতেই ওর চোখ আর হৃৎপিণ্ড দুটোই আটকে গেল আয়াতে। ওর কল্পনার চেয়ে বেশি সুন্দর লাগছে আয়াতকে। মেয়েটাকে যত দেখছে ততই যেন তার নতুন নতুন রূপের আবিষ্কার করছে। এই অপরূপ কন্যাটা ওকে এতটা ভালোবাসে, ভাবতেই এক রাশ ভালো লাগা এসে ঘিরে ধরল বিহানের হৃদয় জুড়ে। আয়াত বিহানের সামনে এসে দাঁড়ালো। বিহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়াতের কেমন লজ্জা লাগছে। আয়াত একটু গলা ঝেড়ে কেসে উঠল। বিহানের এবার ঘোর কাটল। বিহান একটু নড়ে চড়ে উঠে বলল, তাহলে যাওয়া যাক। আয়াত মাথা ঝাঁকিয়ে সায় জানালো। তারপর ওরা দুজনে বাইরে এসে গাড়িতে চড়ে রওনা হলো। গাড়িতে দুজনের ভেতর তেমন কোনো কথা হলো না, তবে বিহান বারবার আর চোখে আয়াতকেই দেখছিল। প্রায় 30 মিনিট পর ওরা বনানীর এলাকায় একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালো। বিহান গাড়ি থেকে নেমে আয়াতের পাশে এসে দরজা খুলে ওর দিকে এক হাত বাড়িয়ে দিল। আয়াত শুধু বিস্ময়ের উপর বিস্ময় হচ্ছে। আয়াতের মনে পড়ল একদিন এই হাত ধরে নামার জন্য কত জেদ ধরে বসেছিল আয়াত, আর আজ
বিহান নিচ থেকেই ওর হাত ধরে নামাচ্ছে। সব কিছুই যেন স্বপ্নের মতো লাগছে আজ, যেন চোখ খুলে তাকালেই স্বপ্নটা ভেঙে যাবে। আয়াত ওর কম্মনরত হাতটা বিহানের হাতে রাখলো। বিহান পরম যত্নে আয়াতের হাত ধরে ওকে নিচে নামিয়ে দাঁড় করালো। আজ সামনের অ্যাপার্টমেন্টটা দেখে বলল, আমরা কি কারোর বাসায় এসেছি? বিহান বলে উঠল। হ্যাঁ, তেমনই কিছু। চলো, গেলেই দেখতে পাবে। কথাটা বলে বিহান আয়াতের হাত ধরে থেকে ভেতরের দিকে পা বাড়ালো। আয়াত শুধু বিহানের ধরে থাকা হাতের দিকে তাকিয়ে থেকে মন্ত্রমুগ্ধের মতো বিহানের সাথে সাথে চলল। অ্যাপার্টমেন্টটা 14 তলা বিশিষ্ট। বিহান আয়াতের সাথে লিফটে এসে 12 বাটনে চাপ দিল, মানে ওরা 13 তলায় যাবে। কিছুক্ষণ পরেই 13 তলায় পৌঁছে লিফট থেকে নেমে এসে একটা ফ্ল্যাটের সামনে দাঁড়ালো। ফ্ল্যাটের দরজায় এসে বিহান ওর পকেট থেকে একটা চাবি বের করে দরজা খুলছে। আয়াত শুধু বিহানের কার্যক্রম দেখে যাচ্ছে, ওর মাথায় আপাতত কিছুই ঢুকছে না। বিহান দরজা খুললে আয়াতকে নিয়ে ভেতরে ঢুকলো। ফ্ল্যাটের ভেতরে ঢুকে আয়াত অনেকটা অবাক হলো, কারণ ফ্ল্যাটটা একদম নতুন। দেয়াল থেকে এখনও রঙের ঘ্রাণ আসছে, তেমন কোনো আসবাবপত্রও দেখা যাচ্ছে না, শুধু হালকা পাতলা কিছু জিনিস আছে। তবে ফ্ল্যাটটা অনেক সুন্দর। আয়াতের কাছে ভালোই লাগলো ফ্ল্যাটটা উঁচু হওয়ায় জানালা দিয়ে ঠান্ডা শীতল বাতাস এসে শরীর জুড়িয়ে দিচ্ছে। আর এই জিনিসটাই আয়াতের সবচেয়ে ভালো লাগছে। আয়াত আর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বিহানের দিকে তাকিয়ে বলে উঠল, এটা কার ফ্ল্যাট? এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না। বিহান মুচকি হেসে বলল, কেন, আমাকে বুঝি চোখে পড়ছে না? নাকি আমাকে মানুষের তালিকা থেকে বাতিল করে দিলে? আয়াত এবার অত্যন্ত অবাক হয়ে বলল, এই ফ্ল্যাট আপনার? হ্যাঁ, বলতে পারো। তা কেমন লাগলো ফ্ল্যাটটা? অনেক সুন্দর, সত্যি ভীষণ সুন্দর। মেনি মেনি কংগ্রাচুলেশন। ধন্যবাদ। আসলে ভাবছিলাম গতকাল আর এইভাবে ভাবুকুড়ে হয়ে থাকবো। বিয়ে শাদি করে একটু সেটেলড হই। আর বিয়ে করতে গেলে আগে একটু ভালো ঘরের দরকার, তা না হলে আবার কোনো মেয়েই বিয়ে করতে চাইবে না। তাই নিজের জীবনে কিছু জমাপুঞ্জি দিয়ে এই ফ্ল্যাটটা কিনলাম। বিহানের কথায় আয়াত থমকে গেল, বুকটা ধড়ফড় করে উঠল ওর। কি বলছেন উনি? তাহলে কি উনি বিয়ে করেছেন? আয়াতের এতক্ষণের সব খুশি যেন নিমেষেই মাটিতে মিশে যাচ্ছে। আয়াত একটা ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি বিয়ে করছেন? হ্যাঁ, করতে চাচ্ছি। একটা মেয়েও পছন্দ করেছি। এখন সে শুধু রাজি হয়ে গেলেই হয়। আয়াতের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, নিজেকে অনুভূতি শূন্য মনে হতে লাগলো। তার মানে উনি মেয়েও পছন্দ করে ফেলেছেন? আমার শেষ আশাটাও কি তাহলে এভাবে নিঃশেষ হয়ে যাবে? তাহলে আমি বেঁচে থাকবো কি করে? আয়াতের ভাবনার মাঝে বিহান আবার বলে উঠল, মেয়েটা ভেতরে আছে, তুমি একটু ওকে বোঝাও না, আমাকে বিয়ে করতে যেন রাজি হয়ে যায়। আয়াত এবার আরও বড় একটা ধাক্কা খেলো। শেষমেশ কিনা এই দিনটা ওকে দেখতে হলো। এখন কি আমার ওই মেয়েকে রাজি করাতে হবে বিহানকে বিয়ে করার জন্য? তাহলে এতক্ষণ ধরে এত ভালো ব্যবহার বুঝি এই জন্য করছিলেন উনি এতটা নির্দয় কিভাবে হতে পারলেন? সব কিছু জেনেও আমাকে এই সিচুয়েশনে কিভাবে ফেলতে পারলেন উনি? এভাবে অপমান না করলে কি হতো না? ঠিক আছে, উনি আমাকে জ্বালিয়ে যদি শান্তি পায় তাহলে তাই হোক। আমিও আজ ধৈর্যের পরীক্ষা দেব, দেখি এর শেষ কোথায়। আয়াতকে চুপ থাকতে দেখে বিহান বলে উঠল, প্লিজ আয়াত, আমার জন্য এই কাজটুকু করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আয়াত ঝোঁক গিলে কোনো রকমে নিজের কান্না আটকে নিয়ে বলল, ঠিক আছে। বিহান হাসি মুখেই বলল, থ্যাংক ইউ আয়াত, থ্যাংক ইউ সো মাচ। তুমি পাশের ওই রুমটাতে যাও, দেখবে রুমেই আছে ও। আয়াত কোনো রকমে মাথা ঝাঁকিয়ে কাঁপা কাঁপা পা জোড়া সামনে বাড়ালো। পা কেমন যেন চলছেই না ওর। হঠাৎ করে প্রচুর ভারী হয়ে গেছে পা জোড়া। তবু অনেক কষ্টে আয়াত রুমের দিকে এগোলো। কাঁপা কাঁপা হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো ও। ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না আয়াত এবার ভ্রু কুঁচকে একটু উচ্চস্বরে বলল, এখানে তো কেউ নেই। এবার বিহান ভেতরে ঢুকলো। আয়াতের কাছে এসে বলল, কে বলেছে কেউ নেই? আরে এখানে তো আছে, তুমি দেখতে পাচ্ছ না? আরে আজব, কোথায় আছে?
কাউকেই তো দেখতে পাচ্ছি না। বিহান এবার আয়াতের হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে এসে বলল। এই যে ভালো করে দেখো, এখানেই আছে। আয়াত আশেপাশে তাকিয়ে বলল, কই আছে? আমি তো দেখতে পাচ্ছি না। আপনার হবু বউ কি ইনভিজিবল নাকি? নাকি মানুষ বাদ দিয়ে জিন ভূতকে বিয়ে করতে যাচ্ছেন? বিহান হালকা হাসলো, তারপর আয়াতের পেছনে এসে ওর পিঠ ঘেঁষে দাঁড়ালো। এক হাতে আয়াতের থুতনি ধরে আয়নার দিকে তাক করলো, তারপর আয়নার দিকে আঙ্গুল তুলে ইশারা করে বলল, এই যে এত সুন্দর একটা জলজন্ত মেয়ে তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, তোমার চোখে পড়ছে না? এটা তো আমার হবু বউ। ওর জন্য আমি তো কাল এই ফ্ল্যাটটা কিনেছি। ওকে একটু বলো না, ও যেন আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আয়াত কিছু সময়ের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেল। পুরো ব্যাপারটা বুঝতে ওর কিছুটা সময় লাগলো, আর যখনই বুঝতে পারলো তখনই ওর সারা শরীর যেন অবশ হয়ে আসলো। হৃৎপিণ্ড যেন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। আয়াতকে চুপ থাকতে দেখে বিহান বলে উঠল, কি হলো বলো না, সে করবে তো আমার বিয়ে? আয়াত এক ঝটকায় বিহানের কাছ থেকে এক কদম পিছিয়ে গেল, তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে অন্য রুমে গিয়ে দরজা আটকে দিল। দরজা আটকে নিচে বসে পড়ে মুখে হাত চেপে কাঁদতে লাগলো। এটা ওর সুখের কান্না না দুঃখের কান্না সেটাও জানে না, শুধু জানে এখন কাঁদতে না পারলে দম বন্ধ হয়ে যাবে ওর। বিহানও আয়াতের পিছে পিছে দৌড়ে এলো। আয়াতের বন্ধ দরজার সামনে সে নিজেও এসে বসে পড়ল, তবে আয়াতকে ডাকলো না। মেয়েটা হঠাৎ এত বড় শখ নিতে পারেনি, তাই মেয়েটাকে একটু কাঁদতে দেওয়া উচিত, তাহলে মনটা হালকা হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর আয়াত নিজেকে একটু সামলে নিয়ে দরজা খুলে বের হলো। দরজা খুলতে দেখে বিহানও উঠে দাঁড়ালো। আয়াত দরজা খুলে বিহানের দিকে না তাকিয়ে সোজা বাইরে চলে যেতে লাগলো। বিহান এবার আর চুপ করে না থেকে দ্রুত গিয়ে আয়াতের হাত টেনে ধরল। আয়াত পেছনে না ঘুরে হাত মোচড়ামুচড়ি করতে করতে বলল, ছাড়ুন আমাকে, বাসায় যাব আমি। তো এটা কি জঙ্গল মনে হচ্ছে তোমার? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছিলাম তখন, সেটার উত্তর না জানা পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। আয়াত আর সহ্য করতে পারল না। এতদিনের কষ্ট, দুঃখ, মান, অভিমান সব মিলিয়ে এক বিস্ফোরক তৈরি হলো। আয়াত এক ঝটকায় বিহানের দিকে ঘুরে নিজের হাতটা ছাড়িয়ে বিহানের বুকে দুহাত দিয়ে ধাক্কা দিল। ধাক্কা দিতে দিতে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, কি পেয়েছেন কি আপনি? হ্যাঁ, সব কিছু আপনার মর্জি মোতাবেক হবে? যখন ইচ্ছে দূরে ছুঁড়ে দেবেন, আবার মন চাইলে কাছে টেনে নেবেন। আজ বলছেন বিয়ের কথা, আবার মন ঘুরে গেলে আমাকে ছুঁড়ে ফেলে দেবেন। আমাকে কি আপনার খেলনা মনে হয়? আমি কি মানুষ না? আমার কি কোনো অনুভূতি নেই? আর কত খেলবেন আমাকে নিয়ে? হ্যাঁ, আপনার কথা মেনে আমার জীবন থেকে সরে গেছি। আপনার কথা মেনে আপনার জীবন থেকে সরে গেছি। তাহলে তাহলে আবার কেন কেন আমাকে নিয়ে এমন খেলা খেলছেন? আমার কথা আপনি কখনো ভাবেন না। এখন কি আমাকে মেরে আপনি শান্তি পাবে? আর বলতে পারল না আয়াত। বিহান 2 হাতে আয়াতের মুখটা ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। এই মুহূর্তে আয়াতকে শান্ত করার জন্য এই উপায়টাই পেল বিহান। আর আয়াত, সে তো পুরো ফ্রিজড হয়ে গেল। হাতে পায়ে শক্তি লোপ পেল, পুরো শরীর অসাড় হয়ে এলো। কিছুক্ষণ পর আয়াত একটু ঠান্ডা হয়ে এলে বিহান আস্তে করে আয়াতের ঠোঁট ছেড়ে দিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে উঠল, আমি ভালোবাসার ক্যাচাল বুঝি না, কেমতে করে তাও জানি না। তবে একটা কথা আমি বুঝে গেছি, তোমাকে আমার প্রয়োজন। আমি আমার অন্ধকার অতীত ভুলে তোমার সাথে নতুন করে জীবন শুরু করতে চাই। এখন তুমি বলো, বিয়ে করবে আমায়? দেখো, বিয়ের কথা যখন একবার মাথায় এনেছি তখন বিয়ে তো করেই ছাড়বো। শারীরিক কিছু দরকারও তো আছে, তাই না? তুমি বলো কি করবে? তুমি রাজি না হলে আমি অন্য কাউকে এবার আয়াতও একইভাবে বিহানের মুখ বন্ধ করে দিল। বিহান তার জবাব পেয়ে গেল, তাই খুশি মনে সে এবার আয়াতের অধরে ডুব দিল। কিছু সময় পর আয়াত বিহানের ঠোঁট ছেড়ে দিয়ে বলে উঠল, খবরদার, আর কখনো যদি অন্য কারোর কথা মুখে এনেছেন তাহলে আমি খুন করে ফেলবো আপনাকে। জানেন তখন কিছু সময়ের জন্য আমার ওপর কি ঝড় বয়ে যাচ্ছিল? এভাবে কেউ ভয় দেখায়? তাহলে বলো, বিয়ে করবে? এখন আপনাকে বলতে হবে? এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে আছি জানেন আপনি?
শুধু একবার না, 1000 বার, 1000 বার রাজি আমি। বিহান তৃপ্তির হাসি দিয়ে আয়াতের কপালে একটা চুমু খেয়ে আয়াতকে জড়িয়ে ধরলো। এক হাতে আয়াতকে জড়িয়ে নিয়ে আরেক হাত দিয়ে ফোনটা বের করে আদিত্যের নাম্বারে ফোন দিল। আদিত্য ফোন রিসিভ করতেই বিহান বলে উঠল, আদি, আমিও স্বার্থপর হতে চাই, হেল্প করবি আমার? আদিত্য বুঝে গেল বিহান কি বলতে চাইছে, তাই আদিত্য মুচকি হেসে বলল, অফকোর্স ইয়ার, তোর জন্য তো জান হাজির, তুই চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে ফেলবো। বিহান খুশি মনে ফোন রেখে দিল। ও জানে আদিত্য থাকলে আর কোনো চিন্তা নেই। আবির ওর অফিসের কেবিনে বসে কাজ করছিল। হঠাৎ বাইরে কিছু হইচইয়ের শব্দ পেল আবির। আবির ব্যাপারটা দেখার জন্য উঠে দাঁড়িয়ে কেবিনের দরজা খুলে বেরিয়ে এলো। বাইরে এসে আবিরের কপাল কুঁচকে এলো। বাইরের সব স্টাফরা এক জায়গায় গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। ভিড়ের ভেতর থেকে কোনো মহিলার আওয়াজ শোনা যাচ্ছে। এসব দেখে আবির একটু উচ্চস্বরে বলে উঠল, কি চলছে এখানে? আবিরের কথায় সব স্টাফরা দুই দিকে সরে গেল। তখনই মাঝখানে থাকা একজন লম্বা ঘোমটা দেয়া মহিলাকে বসে থাকতে দেখতে পেল আবির। মহিলাটা হঠাৎ উঠে দাঁড়িয়ে আবিরের দিকে দৌড়ে এসে আবিরের পায়ে পড়ে বলে উঠল, প্রাণনাথ, প্রাণনাথ, আপনি এইখানে প্রাণনাথ। আবির যেন তবদা খেয়ে গেল। ছিটকে সরে গিয়ে বলল, এই এই কে আপনি? কি করছেন এসব? মহিলাটি এবার দুই হাতে বুক চাপড়ে আহাজারি করে বলল, হাই হাই, এইয়া কিয়া কই আর প্রাণনাথ? আর প্রাণনাথ, আরে কই আর বেটা? আই এখন কিতা করিয়াম? এই অভাগীর কিতা হইব এখন? মহিলার এমন মরা কান্না দেখে আবির বেচারা ভেবাচাকা খেয়ে গেল। কে এই মহিলা, আর এখানে কি করছে তাও বুঝতে পারছে না ও। চেহারাটাও দেখা যাচ্ছে না, তবে মহিলার আওয়াজ কেমন যেন পরিচিত পরিচিত লাগছে ওর কাছে। অফিসের স্টাফরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। একজন স্টাফ আরেকজন স্টাফকে জিজ্ঞেস করছে, এই প্রাণনাথ কি জিনিস রে? না মানে গরুর নাচ শুনেছি, তবে প্রাণনাথটা কি? আরেকজন বলে উঠল। আবির ওর স্টাফদের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে এসব? এই মহিলাকে আর ওনাকে ভেতরে ঢুকতে দিয়েছেন কেন? একজন স্টাফ বলে উঠল। স্যার, উনি বলছেন এখানে নাকি ওনার হাজব্যান্ড আছেন, তাকেই খুঁজতে এসেছেন উনি। হোয়াট? কে ওনার হাজব্যান্ড? মহিলাটি ঘোমটার ভেতর থেকে বলে উঠল। আরে আপনি তো আর হাফ্যান্ড আর প্রাণনাথ। আবির মহিলার কথা কিছুই বুঝতে পারল না। একজন স্টাফ বলে উঠল, স্যার, উনি বলতে যাচ্ছেন আপনি ওনার হাজব্যান্ড। আবির যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে উচ্চস্বরে বলল, হোয়াট ননসেন্স! কি বলছেন আপনি এসব? আমি তো আপনাকে চিনি না। আবিরের কথা শুনে মহিলাটি আরও জোরে জোরে আহাজারি করে বলল, হাই হাই, কিতা কয় আর প্রাণনাথ? হ্যাঁ হ্যাঁ বলে আরে চিনে না, হ্যাঁ কেমনে আরে ভুইলা গেলা। মহিলাটি এবার অফিসের স্টাফদের কাছে এগিয়ে এসে বলল, ও সাপ, ও সাপ, আপনারা এত গুণন সাপেরা আছেন, কেউ আর এই অন্যায়ের বিচার হরেন, আরে ইনসাফ দেন। মহিলাটি আবিরের দিকে হাত দিয়ে দেখিয়ে বলল, এই যে এই মরধান, এই আমার মরদ, আমার প্রাণনাথ আজ তাইয়া 5 বছর আগে আর গ্রামে আইছিল, আর গ্রামে আইসা আমার লগে ইটিস পিটিস করছিল। রাতের বেলা চুপ কইরা আমার কাছে আইসা কয় আই লাভলি গু। আইয়া হ্যারে কইলাম আইও তোমারে লাভলি গু করি। তারপর কি কয় জানেন সাপ? স্টাফরা অতি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আরে কয় আমি হাগু করবার চাই। আইও হ্যারে হাগু করণের লাইগা পাট খতে লইগা গেলাম, তয় হ্যাঁ হাগু করলো না। হ্যাঁ আরে পাট খেতের ভিতরে সাইপা ধরল। আই শরম পাইয়া কইলাম, কি কইতেছেন আমাগো, অহনো বিয়া হয় নাই। হ্যাঁ তখন কইল, আমি তোমারে রাতের তারা আর এই পাট ক্ষেত্রে সাক্ষী রাইখা বউ হিসেবে কবুল বললাম। আইও হ্যারে কবুল করলাম, ব্যাস হয়ে গেল আমগো বিয়ে। আর অহন কিনা কয় হ্যাঁ আরে চেনে না। হায় আল্লাহ, এই অহন কিতা করিয়াম, আর কি হইবে? আবির বেচারা হতভম্ব হয়ে গেল।
কোথাকার কোন মহিলা কী সব হাবিজাবি বলে যাচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না ওর। মহিলাটা নির্ঘাত পাগলাগারদ থেকে ছুটে এসেছে। মহিলাটি এবার বলে উঠল, আর শূন্য মন্য টুনুর কি হইবে? একজন স্টাফ ভ্রু কুচকে বলল। চন্নু মুন্নু টন্নু এরা কারা? মহিলাটি বলে উঠল, কারা আবার? আর প্রাণনাদের ভালোবাসার ফসল। আর বাইসারা কবে থাইগা তাগো বাপেরে দেখবার চাই। হাইসগা ওগো আশা পূরণ হইব। মহিলাটি একটু উচ্চস্বরে ডেকে উঠল। শূন্য মন্য টুন্য। একটু পরে 3টা বাচ্চা দৌড়ে এলো। মহিলাটি তাদেরকে আবিরের দিকে দেখিয়ে বলল, বাইসারা ওই দেখো তুমগো আব্বা। বাচ্চাগুলো আবিরের দিকে আব্বাজান বলে ছুটে আসতে লাগলো। আবির বেচারা এবার অজ্ঞান খাওয়ার উপক্রম, পুরো হাক্কা বাক্কা হয়ে গেল ও। বাচ্চাগুলো কাছে আসতেই আবির হকচকিয়ে বলে উঠল,